জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব বিএনপির। ২রা এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন। মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। ক্লিনিক হাসপাতালে অনিয়মের পাহাড়। রাজধানীতে অভিযানে বন্ধ কয়েকটি। মানসম্মত সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সচেষ্ট সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ফের আলোচনার ইঙ্গিত। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিক্রি বাড়ায় সংকট বলছেন মন্ত্রী। চাহিদা মেটাতে আমদানিতে গতি। এক ধাক্কায় জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা। এবং মানব পাচার মামলায় ৫ দিনের রিমান্ডে ১১-র আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন। রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা। ঢাকা সড়কে গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত সহ করণীয় নির্ধারণে ১ মাস সময় দিয়েছেন তিনি। সচিবালয়ে যানজট নিরসন সংক্রান্ত বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশীয় প্রযুক্তিতে ১২০টি সিগন্যাল অটোমেশন করা হচ্ছে। এপ্রিলের শেষ নাগাদ মিলবে সুফল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একগুচ্ছ প্রকল্পেও যেন স্বস্তি নেই ঢাকায়। তিলোত্তমা নগরীর বিস্ফোরা অসহনীয় যানজটের অতিরিক্ত চাপ, ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, নানা অনিয়মে দিনকে দিন বেড়েছে যানজটের ভোগান্তি। নতুন সরকার এবার নড়ে চড়ে বসেছে সংকটের টেকসই সমাধানে। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হল ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার ২ সিটির প্রশাসক সহ যোগাযোগ ও নগর পরিকল্পনাবিদরা। বৈঠক শেষে ঢাকার ২ প্রশাসক জানান, রাজধানীর সড়কে গতি ফেরাতে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা সহ সম্ভাব্য করণীয় নির্ধারণে ১ মাস সময় বেঁধে দিয়েছেন তারেক রহমান। বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু পিন পয়েন্ট করেছেন। ১ মাসের মধ্যে আমরা সেই সমস্ত বিষয়গুলো সমন্বয় করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে অন্তত কিছুটা হলো যানজট কমিয়ে আনা যায়। সবচেয়ে বেশি যেটা জোর দেন লোকাল প্রযুক্তির উপরে। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এপ্রিলের শেষ নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হবে। নেওয়া হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের উদ্যোগ। ম্যান আওয়ার নষ্ট না হয়, মানুষের যানবাহনের গতি আরও বাড়ে, সেই জন্য একটা ব্যাপক পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। তার অংশ হিসাবে আমরা স্বল্প মেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদী কী করতে পারি এবং দীর্ঘমেয়াদী কী করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদি যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে। যানজট সমস্যার স্থায়ী সমাধান চ্যালেঞ্জিং হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করছে সরকার, বলছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় ঋণ সহায়তা পেতে IMF এর সঙ্গে এপ্রিলে বৈঠক করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির এশিয়া প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাতের পর একথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসে সকাল ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ অন্তত ৬টি কর্মসূচিতে দিনভর কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, ঋণের ৬ষ্ঠ কিস্তির অর্থ ছাড় সহ জ্বালানি সংকট মোকাবিলা এবং বন্ধ প্রকল্পের কাজ শুরু করতে ঋণ সহায়তা পেতে আলোচনা হয়েছে। IMF এর যে রিকোয়ারমেন্ট এগুলো আমরা আলোচনা করেছি কতটুকু সম্ভব
এবং যেখানে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যেগুলো সম্ভব না এগুলোকে আমরা ক্রমান্বয়ে করতে হবে। ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের এখন থেকে 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এছাড়া ইউরোপের দেশগুলোতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার খোলার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেহেতু মধ্যপ্রাচ্যের শ্রমিক যাওয়া কিছুটা স্টপ আছে, সো সেই ক্ষেত্রে মালয়েশিয়া সহ যেখানে আমরা আপনার একটু শর্ত শিথিল করে কিংবা যে কোনো প্রক্রিয়া ওপেন করা যায় সেই বিষয়টাতে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়া এবং ভিয়েতনামে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাইয়ে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গুরুত্ব দেবে বিএনপি। 2 এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেবে সংসদীয় বিশেষ কমিটি। আইনমন্ত্রী জানিয়েছেন, মতপার্থক্য হলে প্রাধান্য পাবে সংবিধান। 26 আপনার সামনে উপস্থাপন করা হলো মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন করেন। ওই দিনই এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের অস্থায়ী সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়, যার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সদস্য হিসেবে আছেন বিএনপির 10 জন ও জামায়াতের 3 জন। মঙ্গলবার সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক হয়। মন্ত্রীরা বলেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ হুবহু উত্থাপন করা হবে। আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। 2 তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোডম্যাপ। যেগুলো আইন করা প্রয়োজন ছিল তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে, এগুলো সব বিষয়ে জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো অধ্যাদেশে সুপারিশ করা হবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো কোরআন না, সংবিধান তো সবসময় চেঞ্জ হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না। কমিটির সভাপতি জানান, 2 এপ্রিলের মধ্যে বিল উত্থাপনের সুপারিশ করবেন তারা। আজকে প্রায় আমরা অর্ধেকেরও কিছু কম হবে পরীক্ষা নিরীক্ষা করেছি। তার মধ্যে কিছু কিছু বিষয়ের উপরে 2-1 জন সদস্যের মতামত আছে, সেগুলো আমরা বলেছি যে পরবর্তী সভায় আলোচনা করার জন্য, এবং পরবর্তী সবার মধ্যে যদি সমাপ্ত না হয় তাহলে লিখিত আকারে দেওয়ার জন্য। প্রথম সংসদ অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যেই অধ্যাদেশগুলোর অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। পূর্বশত্রুতার জেরে দফায় দফায় সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল 2 জনের, আহত অর্ধশত। ল্যাব না থাকলেও মিলছে কাগজের রিপোর্ট। রাজধানীর কলেজ গেইটে 5টি বেসরকারি হাসপাতালে অভিযানে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্ধ ঘোষণা করা হয়েছে টিজি হাসপাতাল। রাতে চানখারপুর এলাকায় অভিযানে গিয়ে 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্ক বার্তার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তার সাফ কথা, অনিয়ম করলে কোনো ছাড় নয়। বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কলেজ গেটে টিজি হাসপাতালে অভিযানে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্রে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4টি শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। দালালের মাধ্যমে ঢাকার বাইরে থেকে রোগী ভাগিয়ে আনার ঘটনাও আছে। একটা লোক ওখানে জায়গা লম্বা ছোট ছেলেটা দালাল ঢাকা মেডিকেল, ওখানে ট্রলিতে লোক আনা নেওয়া করে। অ্যাম্বুলেন্সরা বলেছে একটা হাসপাতাল আছে ব্রেন্টারে, ওইখানে 50-60 হাজার টাকা দিলে অপারেশনটা হয়ে যায়, কিন্তু আইসিইউতে ঢুকে আমার কাছে 3-4 লাখ এরম দেওয়া যাচ্ছে।
একই ভবনের প্রাইম হাসপাতালে ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজে রিপোর্ট। আমরা পুলিশ কেসের রুগী, আমরা রুগীদের কাছে বলিনি, হ্যাঁ, রুগীরা আমাদের কাছে এসে বলে না যে আমরা পুলিশ কেস, ঠিক আছে। 5টি হাসপাতালের অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর, বন্ধ করে দেওয়া হয়েছে টিজি হাসপাতাল। আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালকের মাঝে সিদ্ধান্ত ক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। এদিকে রাতে চাংখারপুলের 3টি হাসপাতালে অভিযানে যান খোদ মন্ত্রী। সরু সিঁড়ি, নোংরা পরিবেশ সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ সময় 2টি হাসপাতাল সিলগালা এবং অন্যটিকে সতর্ক করা হয়। আমরা রিথিং করব এখন এই হাসপাতালগুলির ব্যাপারে, ক্লিনিকগুলির ব্যাপারে, এবং ডাক্তাররা যারা জড়িত, গভর্নমেন্ট চাকরি করে, এই ব্যাপারে আমরা বিধি মোতাবেক, আইন মোতাবেক কি করা যায় এটা আমরা করব। অনিয়মে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময়। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে রাজধানীতে বেশ কয়েকটি পাম্প বন্ধ, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। সরবরাহ ঠিক রাখতে অতিরিক্ত তেল না নেওয়ার আহ্বান জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতিতে বন্ধ রাজধানীর বেশ কয়েকটি পাম্প, যেগুলো খোলা সেখানেও দীর্ঘ লাইন। তেলের জন্য গ্রাহককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করেও ফিরছেন খালি হাতে। এখন আমি কিভাবে বসে যাবো ভাইয়া? এখন বলতেছে তারা তেল নিবে না। সব জায়গায় দেখতেছি যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পে আসলাম, সরকারি পাম্পে এই অবস্থা কেন? গ্রাহকের অভিযোগ, তেল শেষ হওয়ার আগে আগাম নোটিশ দিচ্ছে না কর্তৃপক্ষ। সরকার রেশনিং পদ্ধতি তুলে দিলেও চাপ সামলাতে পাম্পগুলোয় তেল দেওয়ার পরিমাণ কমিয়েছে বলে দাবি তাদের। আমি অ্যাক্সিডেন্টের রুগী, এই হুন্ডা ছাড়া আমার কোথাও যাওয়ার জন্য নক করতে পারতো যে ভাইজান আমাদের তেলের পরিমাণ এই। ভিন্ন সুর পাম্প কর্তৃপক্ষের, বলছেন দৈনিক চাহিদার প্রায় 1/3 সরবরাহ করেছে ডিপো, পাচ্ছেন তারা। 45 থেকে 50 হাজার তেল লাগে, তো সেখানে আমার 18,000 তেল আমার আজকে উঠাইতে পারবো, তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হবে। এদিকে চাহিদা বাড়ায় সংকট দেখা দিয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয়, ভেঙে পড়ছে সেই নিয়মটা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না। জ্বালানি চাহিদায় ব্যাংক, হাসপাতালের জেনারেটরের পেট্রোল ও ডিজেল সংগ্রহেও পাম্পগুলোতে চাপ বেড়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ইসরায়েলে অব্যাহত গুচ্ছ বোমা ছুটছে ইরান। IRGCর সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা তেল আবিবের। ইরানের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ঘোষণা ট্রাম্পের। দেখছেন রাত 11টার সময়। এবার বাণিজ্যের সংবাদ। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম লিটারে প্রায় 90 টাকা বাড়ালো বিইআরসি। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে 202 টাকা 29 পয়সা। এর আগে বিক্রি হতো 112 টাকা 41 পয়সা। লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা 88 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার 0.73 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1.32 ডলার নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় 79%। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। মানব পাচারের মামলায় 1/11 সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে 2007 সালে জরুরি অবস্থার সময় রাজনীতিকদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। 1/11 সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রাজধানী বারিধারার এলাকা থেকে গ্রেফতার করা হয় এক সময়ের ক্ষমতাধর জেনারেল ও ফেনী 3 আসনের সাবেক এই সংসদ সদস্যকে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকলেও সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন মাসুদ উদ্দিন চৌধুরী। মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায় তার বিরুদ্ধে ফেনীতে 6টি এবং ঢাকায় 5টি সহ মোট 11টি মামলা রয়েছে। আপাতত পল্টন থানার একটি মানব পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনো তদন্তাধীন। অনেকদিন হলে ওনাকে খুঁজতেছে, আর ওয়ারেন্টের আসামি তো সে। তার বিরুদ্ধে তো 3টা আদালত কর্তৃক সে পলাতক থাকায় আদালত কর্তৃক তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে।
ডিবি বলছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে দুদক ও সিআইডি। এদিকে তার সব সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রাজনৈতিক নেতাদের নির্যাতনের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ডিবি। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদকও এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষে চার্জশিট দেবে, তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে। বিকেলে আদালতে তোলা হয় এক সময়ের ক্ষমতাধর এই লেফটেন্যান্ট জেনারেলকে। পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর চেয়েছিল, প্রার্থনা করেছিলেন। বিজ্ঞ আদালত এই 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল কখনো চাঁদা চাইতে পারেন না, চাঁদা নিতে পারেন না, প্রতারণা করতে পারেন না, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। 2007 সালের 11 জানুয়ারি পর্দার আড়াল থেকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন সহ -2 ফর্মুলা বাস্তবায়নের প্রধান কারিগর হিসেবেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন রাত 11টার সময় ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে মাদারীপুরে সালিশি বৈঠকে কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ীকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রহিম ও কাশেমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সকালে আবারও সংঘর্ষ হলে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আক্তার মিয়া ও হাবিবুল ইসলামের মরদেহ। আহত অন্তত 50 জন। এদিকে মাদারীপুরের রাজৈরে রাসেল ব্যাপারীর বসতঘরে চুরির ঘটনায় চলছিল সালিশি বৈঠক। সেখানে রাসেল ও তার শ্বশুর জাকির শেখ সহ 5 জনকে কুপিয়ে আহতের অভিযোগ ওঠে প্রতিপক্ষ মজিদ খান ও তার ছেলের বিরুদ্ধে। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অভিযুক্তদের বসতঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।